আপনি কি সবসময় এমন ঝামেলা করেন? কেন, ভয় পাচ্ছেন? ভয় না, তাহলে? মনে হচ্ছে এই ঝামেলাটাকেই সারা জীবন সামলাতে হবে। বাইকে হেলান দিয়ে স্প্রাইট খাচ্ছি আর ফোন চালাচ্ছি। এমন সময় প্যান্ডেলের ভেতরে থেকে চেঁচামেচির আওয়াজ আসলো। আমি সেদিকে চোখ তুলে তাকালাম। এমন সময় দিশা দৌড়ে এসে বলতে লাগলো, ভাইয়া ভাইয়া, তাড়াতাড়ি আসো। কেন, কি হয়েছে? আরে ভাইয়ার শালাশালিরা ভাইয়ার জুতা চুরি করে কোথায় যেন রেখে দিছে, আর এখন টাকা চাচ্ছে। তো দিয়ে দিতে বল, ওরা শালাশালি লাগে, একটু আধটু তো এমন করবেই। আরে তুমি জানো না ওরা 5,000 টাকা চাইছে? হোয়াট? 5,000? জুতার আসল দাম এত টাকা না। সেটাই তো, গেট ধরেও নিল টাকা, এখন আবার জুতা নিয়ে। চল তো দেখি। তাড়াতাড়ি চলো। আমি আর দিশা প্যান্ডেলের ভেতরের দিকে যেতে লাগলাম। আসুন এবার একটু বিস্তারিত বলি। আমি তানভীর, এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। আর দিশা হচ্ছে আমার ছোট বোন। আজকে আমার বড় ভাই ফারহানের বিয়ে, তাই সবাই বরযাত্রী এসেছি। খাওয়া দাওয়া শেষে বসে বসে স্প্রাইট খাচ্ছিলাম। এমন সময় ছোট বোন দিশা এসে এসব বলতে লাগলো। অবশ্য এটা নতুন কিছু না, বিয়েতে গেলে এমন চাঁদাবাজির খপ্পরে পড়তেই হয়। এসে দেখি আমার ভাই বেচারা অসহায়ের মতো আমার দিকে তাকিয়ে আছে, আর ওর শালা শালিরা ওকে ঘেরাও করে আছে। আমি সেদিকে গিয়ে বললাম, কার কি সমস্যা, আমার সাথে কথা বলুন। এমন সময় ওদের মধ্যে একটা মেয়ে কথা বলে উঠল। আপনি কি সমস্যা সমাধান করার? আমি বুঝলাম এ নিশ্চয়ই ভাইয়ার শালি। আমি একটু ভাব নিয়ে বললাম, আমি কে সেটা আপনার না জানলেও চলবে, সময় হলে জানতে পারবেন। এখন বলুন আপনারা কি চান। আপনি কি সমস্যা সমাধানের জজ নাকি? আমি স্প্রাইটের শেষ চুমুকটা গিলে গম্ভীর হয়ে দাঁড়ালাম। জজ না, কিন্তু রায় দিতে পারি। দরকার হলে জুতা উদ্ধার বাহিনীও চালাই। পাশে দিয়া হাসি চাপতে গিয়ে প্রায় দম বন্ধ করে ফেলল। আনিকা চোখ বড় বড় করে তাকালো। বাহিনী? তা আপনি কি সেই বাহিনীর ক্যাপ্টেন? অবশ্যই, এমন বেআইনদের দমন করার জন্য স্পেশাল ট্রেনিং আছে আমার। আমাদের একটাই দাবি, টাকা দিন 5,000 আর জুতা নিন। দামাদামি করলে জুতা খুঁজে পাবেন 2028 সালে। ওহ, এত দেরি হলে ভাইয়া খালি পায়ে বাসায় চলে যাবে, তখন তো আপনাদেরই লজ্জা হবে। কেন? খালি পায়ে বর গেলে লোকে বলবে শালিরা খুব খারাপ, আপনাদের রেপুটেশন নষ্ট হবে। আর তাছাড়া 2028 সাল আসতে আসতে তো আপনার বোন আস্তে একটা ফুটবল টিম জন্ম দিয়ে ফেলবে। আনিকা থমকে গেল, বিষয়টা ভাবছে। পাশে দিয়া ফিসফিস করে বলল, ভাইয়া তুমি না এক্কেবারে একটা চিজ। আচ্ছা এমন করি, আমি টাকা দেই, কিন্তু তার আগে একটা কাজ করেন। কি কাজ? 5,000 টাকার মতো হাসি দিবেন, না হলে রেট কমবে। আনিকা চোখ ঘুরিয়ে বলল, হাসির সাথে টাকার কি সম্পর্ক? কারণ যার হাসি সুন্দর তার সাথে দরদাম করা যায়, আর আপনারটা মাঝামাঝি সুন্দর মনে হচ্ছে। হোয়াট? মাঝারি? দেখলেন, এখন রেট কমে 3,000 হলো, রাগ করলে আরও কমবে। আনিকা এবার হাসি চেপে রাখতে না পেরে হেসেই ফেলল। আচ্ছা আচ্ছা, আপনি খুব বিরক্তিকর একজন মানুষ। এখন টাকা দেন, 3,000ই নিব। তাই তো বলছিলাম, হাসলে সব সমস্যার সমাধান হয়। এত কথা বলেন কেন? বেআইনটা সামনে থাকলে আমার কথা বাড়ে, বিশেষ করে আপনি যদি থাকেন। আনিকা থেমে গেল, হালকা লজ্জা, হালকা বিরক্তি, আর পুরোটা মজা মুখে মিশে আছে। আনিকা টাকা নিয়ে পাশের মেয়েদের চোখের ইশারায় বলল, চলো জুতা হস্তান্তর অনুষ্ঠান শুরু করি। আমি পাশে দাঁড়িয়ে বললাম, অনুষ্ঠানে কি কেক কাটিংও আছে? আপনাকে দেখলে মনে হয় কথা বলার ট্যাঙ্ক ভরা থাকে 24 ঘন্টা। হ্যাঁ, সেটা আপনাকে দেখলেই। ফ্ল্যাটিং করছেন? আমার কি সেই সাধ্য আছে? আনিকা কিছু না বলে জুতা আনতে গেল। তারপর জুতা আনতে আনতে আনিকা আমার পাশে এসে দাঁড়ালো। আপনার নামটা বলবেন নাকি এটাও দরদামের অংশ? তানভীর। আর আপনারটা? আমি আনিকা। আপনি না একটা ঝামেলা।
আর আপনি ঝামেলার রানী। জুতাটা হাতে দিয়ে আনিকা বলল, এই নিন জুতা। আর একটা কথা, বলুন। আবার দেখা হলে এই আজব রোমান্টিক ডায়লগগুলো কিন্তু চলবে না। চেষ্টা করব, কিন্তু গ্যারান্টি দিতে পারবো না। ঠিক আছে, গ্যারান্টি লাগবে না, মাঝে মধ্যে শুনলে খারাপও লাগে না। এটা বলেই সে দৌড়ে অন্যদিকে চলে গেল। সন্ধ্যা হয়ে গেছে, বরযাত্রী সবাই নিজেদের মতো ব্যস্ত। আমি গাড়ির দরজার পাশে দাঁড়িয়ে আছি। ভাইয়া দরজার কাছে এসে বলল, তানভীর, মেয়ে পক্ষ থেকে 3 জন আমাদের বাসায় যাবে। কারা যাবে? তোমার দুষ্টুমির রানী মানে আনিকা আর ওদের কাজিন যাবে। আমি স্প্রাইট খাচ্ছিলাম। কথা শুনে এক মুহূর্তে শ্বাস আটকে গেল। কে? আনিকা? দেখে মনে হচ্ছে আজ রাতে কেউ ঘুমাতে দেবে না তোকে। আমি কিছু বলার আগেই দেখলাম আনিকা এসে দাঁড়িয়েছে। মুখে লাজুক হাসি আর চোখে ভীষণ মায়া। এই যে মিস্টার, ট্রেনিং আছে তো, আজ রাতে কিন্তু আমাদের সামলাতে হবে। আমি শার্ট ঠিক করে দাঁড়ালাম। স্পেশাল ট্রেনিং আছে, ফাইজিল বেয়ানদেরকে কিয়ামত অবধি সামলাতে পারবো। গাড়ির দরজা বন্ধ হতেই বরযাত্রীর গাড়ি ধীরে ধীরে সামনে এগোতে লাগলো। আমি জানালার পাশে দাঁড়িয়ে আনিকার দিকে তাকিয়েই ছিলাম। ও হঠাৎ আমার দিকে তাকালো আর সেই চেনা ঝামেলা হাসিটা দিয়ে বলল, কি হলো, ভয় পেয়েছেন নাকি? ভয়? আমি জীবনেও না। ঠিক আছে, বাসায় গিয়ে দেখবো কতটা সামলাতে পারেন। ওকে, চ্যালেঞ্জ নিলাম, তবে সাবধান। আমি সামলালে কিন্তু আপনিই হার মানবেন। ও একটু কাজ ঝাঁকালো, তারপর গাড়িতে উঠে জানালার কাজ নামিয়ে দিল। তো বাসায় গিয়ে কি করবেন প্রথমে? প্রথমে আপনাকে বলবো, আজকে আপনার হাসিটার দাম কম রাখলাম বলে একটু আফসোস হচ্ছে। কেন? কারণ কাছ থেকে দেখলে রেট আরও বাড়ত। ও চুপ করে গেল, খুব হালকা করে নিচের দিকে তাকালো, যেন কথাগুলো মন দিয়ে শুনছে। কিছুক্ষণ পর মাথা তুলে বলল, আপনি জানেন আপনার মতো ছেলেদের কথাই বিশ্বাস করা ঠিক না। তাও তো শুনে ফেললেন। হঠাৎ দিশা এসে ফিসফিস করে বলতে লাগলো, ভাইয়া তুমি আমার চোখের সামনে প্রেম করে ফেললা। চুপ থাক, ওর সামনে মুখ খুললে তোকে ডিলিট করে দিব। দিশা হাসতে হাসতে চুপ হয়ে গেল। বাড়িতে পৌঁছানোর পর মেয়েপক্ষের 3 জন ভেতরে ঢুকলো। বাড়ি তখন আলো ঝলমলে, সবাই ব্যস্ত। আমি ড্রয়িং রুমে ঢুকলাম, দেখলাম আনিকা সোফায় বসে মোবাইল দেখছে। আমাকে দেখেই বলল, আপনার ট্রেনিং শুরু করবেন না? আপনার ওপর ট্রেনিং দিতে গেলে তো সিলেবাসই বদলে যাবে। মানে আপনি সাধারণ বেআইনদের মতো নন, আপনাকে সামলাতে হলে আরও স্পেশাল ট্রেনিং লাগবে। ও, তো আপনি কি আমাকে সামলাতে পারবেন? দেখা যাক কি হয়। ও এক মুহূর্ত চুপ করে রইল, তারপর হঠাৎ উঠে দাঁড়িয়ে বলল, চলেন ছাদে যাই, সবাই হইচই করছে, শান্তি নেই। ছাদে? আমার সাথে? হ্যাঁ, ভয় পাচ্ছেন নাকি? ভয় না, আপনি আবার হাসলে 3000 রেট 30,000 হয়ে যাবে, সেটাই ভাবছি। আনিকা দাঁড়িয়ে আছে সিঁড়ির মোড়ের কাছে। হালকা বাতাস ওড়না উড়িয়ে দিয়েছে। আমি ওকে অনুসরণ করে উপরে উঠছি, কিন্তু মনে হচ্ছে পা দুটো নিজের মতো চলছে না। মাথায় শুধু একটা চিন্তা, এই মেয়ে কি ইচ্ছে করেই আমাকে পাগল বানাচ্ছে? ছাদে উঠে দেখি চারিদিকে আলো, কিন্তু ওপরে আকাশ খুব শান্ত। আনিকা রেলিংয়ে ভর দিয়ে দাঁড়ালো। এত চুপ কেন? আপনার কি ব্যাটারি শেষ? আপনার কাছে আসলে সব শব্দ পালিয়ে যায়। হোয়াট? এই আপনি কি মানুষকে ধান্দায় ফেলার কোনো ট্রেনিং নেন? জি, স্পেশাল কোর্স। আনিকা এবার সরাসরি আমার চোখে তাকিয়ে রইল। দুজনেই নীরব, বাতাসে শুধু শাড়ির খসখস শব্দ। আপনি কি সব মেয়েদের সাথে এমন বলেন? সব না, শুধু একজনের সাথে, যে বারবার হাসতে হাসতে আমার মাঝে হারাতে চাই। কি? হ্যাঁ, আপনার হাসি ছাড়া আমি কোনো যুক্তি জিততে পারি না। ও একটু নরম হয়ে গেল, পাশে এসে রেলিং ধরে দাঁড়ালো, একেবারে আমার পাশে। নিচে বিয়েবাড়ির গলা ফাটা কথা, হাসাহাসি,
ধীরে ধীরে থেমে গেছে। ছাদে শুধু আমরা দুজন। হঠাৎ আনিকা বলল, একটা কথা বলবো? হ্যাঁ বলুন, আমি শুনতে প্রস্তুত। আজ জুতার টাকা 3,000 না নিয়ে 5,000 নিলে ভালো হতো। কেন? 5,000 হলে আপনার সাথে দরদামও আরো 5 মিনিট লম্বা হতো। মানে আপনি চাচ্ছেন আমি আরও কথা বলি? কেন, পারবেন না নাকি? কেন পারবো না? আমি তো আপনার হাসি কেনার জন্য পুরো লাইফ টাইম মেম্বারশিপ নিব। দুজনেই হেসে উঠলাম। একটা অদ্ভুত মুহূর্ত, যেন বহুদিন ধরে পরিচিত আমরা। একটা কথা বলবো, রাগ করবেন না? চেষ্টা করব না করার। আপনি আজকে আমাকে দেখে একটু বাড়াবাড়ি করলেন না? আমি থমকালাম। বাড়াবাড়ি? মানে ও কি আমার কথাগুলো খারাপভাবে নিয়েছে? মানে? এই যে এত কাছাকাছি এসে কথা বলছেন। আমি একটু দূরে গিয়ে রেলিংয়ে ভর দিলাম। মনের মধ্যে কেমন যেন খচখচ। ঠিক আছে, আজ থেকে সাবধানে থাকব। আপনি চাইলে দূরে থেকেও কথা বলতে পারি। আনিকা চুপ, তারপর ধীরে ধীরে কাছে এলো। আরে এভাবে না, আমি সেই মানে বলিনি। তাহলে কোন মানে? কেউ দেখলে অন্য কিছু ভাবতে পারে। তা অবশ্য ঠিক। হঠাৎ বাড়ির নিচে জেনারেটর স্টার্ট হওয়ার শব্দ। ছাদ অন্ধকার হয়ে গেল। আনিকা ভয়ে একটু চমকালো। আমার হাতটা ধরে ফেলল। হাতটা এক মুহূর্তে গরম হয়ে উঠল। বাহ, এখন নিজেই কাছে আসছেন, এ তো ভালোই লাগছে। একদম চুপ, ভয় লাগছে তাই। ভয় পাবেন কেন? আমি আছি তো। হ্যাঁ থেকে একদম মহাকাশ উল্টে ফেলবেন। এ তো ট্রেনিংয়ের বাইরে চলে গেল। আজকে ট্রেনিংয়ের বাইরে অনেক কিছু হবে। মানে? মানে কিছু না। হঠাৎ নিচ থেকে দিশার গলা। ভাইয়া নিচে আসো, চা নিয়ে বসো সবাই। আনিকা চোখ খুলল। চলুন। ও ধীরে ধীরে সিঁড়ি ধরে নেমে গেল। আমি দাঁড়িয়ে তাকিয়ে রইলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো আজ রাতে কেউ ঘুমাবে না, বিশেষ করে আমি। রাতটা যেমন গোলমেলে মিষ্টি অদ্ভুত ছিল, সকালটা তার পুরো উল্টো। আমি দরজার বাইরে দাঁড়িয়ে হাই তুলছি আর মোবাইল স্ক্রল করছি। চোখ ভারী, পুরো রাতেই ঘুম হয়নি। কারণ একদিকে বিয়েবাড়ির গানের শব্দ, নিচে হাসাহাসি, অন্যদিকে মাথায় শুধু একটাই নাম, আনিকা। সব মিলে ঘুম এসে আবার পালিয়ে গেছে। সকাল 8টা। দিশা দরজা খুলে বের হয়ে এলো, চুল এলোমেলো। ভাইয়া, তোমার চোখ দুটি দেখে মনে হচ্ছে রাতে ডাকাতি করতে গিয়েছিলে। ঘুম আসেনি রাতে। প্রেমের রং ধরছে নাকি? আরেকবার বললে নদীতে ফেলে দেব। দিশা হিহি করে হাসতে হাসতে নিচে নেমে গেল। আমি একটু পরে ধীরে ধীরে ডাইনিং রুমে গেলাম। ওখানে দেখি ফারহান ভাইয়া, ভাবি আর মেয়ে পক্ষের 2 কাজিন বসে নাস্তা করছে, কিন্তু আনিকা নেই। আমি সরাসরি ফারহান ভাইয়ার কাছে গিয়ে বললাম, আনিকা কোথায়? ভাবি হেসে বলল, এত সকালে কেন আনিকার খোঁজ নিচ্ছ? মানে সবাই নাস্তা করছে আর তাকে দেখছি না, তাই আর কি। ফারহান ভাইয়া দুষ্টু চোখে তাকালো। খুব দরকার নাকি ওকে? ভাইয়া প্লিজ, কথা ঘোরাবে না। ও ছাদে গেছে একটু হাঁটতে। ছাদে? আমার হৃৎপিণ্ড তখন লিফট ছাড়াই 5ম তলায় উঠে গেছে। আমি ধীরে ধীরে সিঁড়ি ভেঙে উঠছি। ভয় হচ্ছে যেন আমি গিয়েই ওকে অস্বস্তিতে ফেলবো, কিন্তু না যেতেও মন চাইছে না। ছাদে পৌঁছাতে দেখি রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে আনিকা। মাথায় সূর্যের আলো পড়ছে, চুল একটু উঠছে বাতাসে, যেন পুরো সকালটা শুধু ওর জন্য তৈরি হয়েছে। আমি কাছে না গিয়েই বললাম, গুড মর্নিং। ও পিছন ফিরে তাকালো। আপনি এত তাড়াতাড়ি ওঠেন? ঘুম হয়নি তাই। কেন, মশা তাড়া করেছিল? না, কারো কথা বেশি মনে পড়ছিল। কার কথা? আমার? হ্যাঁ, কথাটা বলার পর মনে হলো নিজেই নিজের গালে চড় মারি, কিন্তু কথা তো বলেই ফেলেছে। আনিকা একটু থমকালো, তারপর ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমার পাশে এসে দাঁড়ালো। আপনি কি জানেন আপনার কথাগুলো এক একটা এমন, শুরুতে বিরক্ত লাগে, তারপর হাসি আসে আর শেষে ভাবায়।
ভাবাই? আপনি আসলে কেমন? আপনি যেভাবে দেখছেন আমি ঠিক সেভাবেই। ওর ঠোঁট হালকা হাসির মতো বাঁকল। আপনি কি আমাকে পছন্দ করতে শুরু করেছেন? মনে হয়। আপনি জানেন এমন কথা খুব সহজে বলা ঠিক না। আপনিও জানেন সবসময় সব কথা সময় দেখে আসে না, কিছু কথা হঠাৎ চলে আসে আপনার মতো। ও হালকা শ্বাস ফেলল, আমার দিকে তাকিয়ে বলল, আমিও আপনাকে একটু পছন্দ করতে শুরু করেছি, কিন্তু কিন্তু কি? আপনি খুব দ্রুত এগোচ্ছেন। আপনি চাইলে ধীর গতিতেই যাব, কিন্তু আপনি না চাইলে থেমেও যাব। না, থামবেন না, শুধু একটু ধীরে ধীরে। আমার বুকের ভেতর তখন আতশবাজি ফাটছে, কিন্তু মুখে যেন কিছুই হয়নি এমন ভঙ্গি। ধীরে ধীরে চলেন, প্রথম স্টেপ একসাথে হাঁটি। এটা আবার স্টেপ হলো? আমার কাছে সব কিছুই স্টেপ। আপনাকে তো বোঝা দরকার। আপনার মুড, আপনার চুপ থাকা, আপনার হাসা, এসব না বুঝলে কিভাবে এগোবো? আচ্ছা, তাহলে হাঁটুন দেখি। দুজন ধীরে ধীরে ছাদের চারদিকে হাঁটছি। চুপচাপ না, আবার বেশি কথাও না। মাঝে মাঝে চোখে চোখ, মাঝে মাঝে লুকিয়ে হাসা। ও হঠাৎ বলল, আপনি না আসলেই ঝামেলা। ভালো ঝামেলা তো? তা বলা যায়। তাহলে আপনি কি আমাকে পছন্দ করেন? আনিকা হাঁটা থামিয়ে দাঁড়িয়ে গেল। বাতাসে চুল উড়ছে, চোখে একটু লাজুক আলো। সামান্য, কিন্তু ধীরে ধীরে বাড়ছে। দিন শেষে বেশি হয়ে যাবে। আপনি আগে প্রমাণ দিন, আপনি সত্যিই যতটা বলেন ততটাই ভালো কিনা। তাহলে আজ থেকে প্রমাণ শুরু। ও হাসল, একটা নরম, ধীর, গভীর হাসি। আমি মনে মনে ভাবলাম, এই মেয়েটা আমার সর্বনাশ করবে। দুপুরের দিকে নিচে সবাই হইচই করছে, কিন্তু আমাদের দেখা হলে চোখে চোখ পড়ে যায় বারবার। হাসি আটকে রাখা যায় না। দিশা বারবার আমাকে খোঁচায়। ভাইয়া, আনিকা আপুকে দেখে তোমার চোখে আলো জ্বলে। চুপ থাক, না হলে পানি ঢেলে দেব। আনিকার দূর থেকে দেখে মুচকি হেসে আবার চোখ নামিয়ে নিচ্ছে। বিকেলবেলা আমি আনিকার পাশ দিয়ে যাচ্ছিলাম। ও হঠাৎ ডাক দিল, তানভীর, হুম। চা খাবেন? কে বানাবে? আমি। আপনি বানাবেন? কেন? আমি বানালে খারাপ হবে? না, আপনি বানালে ভালোই হবে, কিন্তু আপনি মেহমান হয়ে। এসব ফাউল কথা আমি মানি না। এখানে মেহমান হওয়া বা না হওয়ার কি আছে? চা তো সাধারণ একটা জিনিস। তা অবশ্য ঠিক। কিছুক্ষণ পর আনিকা চা নিয়ে আসলো। কাপটা হাতে দিয়ে বলল, আপনি জানেন, আপনার সাথে ধীরে ধীরে কথা বলা ভালোই লাগে। ও আচ্ছা, তাহলে ধীরে ধীরে আরও ভালো লাগবে। রাত 10টা, সবার সাথে ডিনার করে আনিকা বারান্দায় বসেছিল। আমি গেলাম ওর কাছে। আজকের দিনটা কেমন গেল? ভালো। আর আমার সাথে? আনিকা একটু চুপ, তারপর আস্তে বলল, সহজ না, কিন্তু সুন্দর। আমিও তাই ভাবছিলাম। এই যে আপনি আমাকে পছন্দ করেন বললেন, এটা কি সত্যি? 100%। তাহলে দেখা যাক আমিও কেমন ধীরে ধীরে আপনাকে পছন্দ করি। চ্যালেঞ্জ নিলাম, আপনার মন জিতব, ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে। বাই, আগামীকাল আরও কথা হবে। পুরো দিনই থাকবে আপনার জন্য। ধীরে ধীরে ঠিক আছে? আপনি যেভাবে চাইবেন। ও হাসল, এবং সেই হাসিটা আমার রাত জাগার নতুন কারণ হয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই প্রথমে যে মুখটা মনে পড়ল তা হচ্ছে আনিকা। কাল রাতের সেই মুহূর্ত, অন্ধকারে ওর হাত ধরা, সেই হাসি, সব যেন মাথায় ঘুরছে। আমি চোখ মুছতে মুছতে নিচে নামলাম। হলরুমে দাঁড়িয়ে আছে আনিকা, গোলাপি শাড়ি, মাথায় হালকা ভেজা চুল। দেখেই মনে হলো দুষ্টুমি রানী আজ নিরীহ কবুতর হয়ে গেছে। ও আমাকে দেখেই চোখে চোখ রেখে ছোট্ট হাসি দিল। আমি থমকে গেলাম। দিয়া পাশে এসে ফিসফিস করে বলল, ভাইয়া, আমার মনে হয় আপু তোমাকে গত রাতেই পছন্দ করে ফেলেছে। আমি দিশাকে ধমক দিতে যাচ্ছিলাম, এমন সময় আনিকা আমার কাছে এগিয়ে এলো।
সুপ্রভাত। ঘুম কেমন হলো? ভালো না। কেন? আপনি হঠাৎ উল্টো কাজে ট্রেনিং দিয়ে দিয়েছেন। মানে কিসের ট্রেনিং? ঘুম না হওয়ার। আপনিও না? আমি কিছু বললাম না, শুধু তাকিয়ে রইলাম। ও চোখ সরিয়ে নিল। দুপুরে মেয়েপক্ষ আসলো অলিমার দাওয়াতে। আনিকা দিশার সাথে হাসতে হাসতে ভেতরে আসছিল। তখন আমার চোখ পড়তেই ও থেমে গেল। এত তাকাচ্ছেন কেন? না মানে কথা হারিয়ে গেল? সামান্য। ও হেসে ফেলল। দুপুরের পর ওরা বিদায় নেবে। আমার ভেতরে এক অদ্ভুত অস্থিরতা। বিদায়ের সময় আনিকা বারান্দায় দাঁড়ালো। আর ঠিক তখনই সবাই ভিড়ের মধ্যে ধাক্কা লেগে ও একটু টলতে লাগলো। আমি হাত বাড়িয়ে ধরলাম ওকে। এক মুহূর্তের জন্য ওর শরীর পুরোটা আমার হাতে। ও লজ্জায় চোখ নামিয়ে বলল, ছাড়েন। যদি না ছাড়ি? ছাড়বেন না সিরিয়াসলি? ভয় পাচ্ছেন? না, কিন্তু সবাই দেখছে। আমি ধীরে ধীরে হাত ছাড়লাম। ও চলে যাওয়ার আগে খুব আস্তে বলল, আবার দেখা হবে? হয়তো। 3 দিন কেটে গেল। ভাইয়া ভাবি আর আত্মীয়দের আসা যাওয়ায় কয়েকদিন খুব ব্যস্ত ছিলাম। কিন্তু এই 3 দিনে আমার মাথায় শুধু একটাই জিনিসই ঘুরছে, যার নাম আনিকা। কিছুদিন পর সবাই গেলাম ভাবিদের বাসায়। আনিকা সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল। আমি গিয়ে পাশে দাঁড়াতেই ও বলল, একটা কথা বলবো? বলুন। আপনি না অন্যরকম। মানে অদ্ভুত, বিরক্তিকর, কিন্তু ভালো লাগে। শুধু ভালো লাগে? একটু বেশি ভালো লাগে। আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। সোজা বলে ফেললাম, আমি জানি আপনি আমাকে পছন্দ করেন। এত তাড়াতাড়ি জানলেন কিভাবে? আপনার চোখ নিজেই তা জানিয়ে দিচ্ছে। ও হালকা করে আমার হাত ধরল। আমি বিশ্বাসই করতে পারলাম না। দুজন দাঁড়িয়ে রইলাম নীরব, কিন্তু সেই নীরবতাই ছিল সবচেয়ে সুন্দর। 1 মাস পর আমরা ঠিক করলাম আগে দিশা ও ভাবিকে বলবো। দিশা তো শুনেই লাফ দিয়ে উঠল। ভাবি বললেন, তুমি কি সত্যিই সিরিয়াস? জি। ঠিক আছে, তাহলে সময় নিয়ে এগো, আমি বাধা দেব না। আনিকা দূর থেকে দাঁড়িয়ে শুনছিল। আমার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, আমি এমন মানুষই চাই যে আমার জন্য লড়বে। তুমি থাকলে লড়াইটা নিজে থেকেই সুন্দর হয়ে যায়। ও আমার হাতটা চেপে ধরল। জানেন, আপনার সাথে খুনসুটি করতে করতে কবে যে আপনাকে পছন্দ করে ফেলেছি বুঝতেও পারিনি। আর আমি প্রথম দিনই বুঝে ফেলেছিলাম তুমি আমার জন্য পারফেক্ট। তাহলে এক কাজ করি, আজ থেকে আমি আপনার আর আপনি আমার। ডিল ফাইনাল? হ্যাঁ, লাইফ টাইম কন্ট্রাক্ট। ও চোখ বন্ধ করে আমার কাঁধে মাথা রাখল। বিয়ের ভিড়ে শুরু হওয়া খুনসুটি আজ হয়ে গেল সবচেয়ে সুন্দর সম্পর্ক। বিয়ের দিন বিয়ের মঞ্চে আমি বসে আছি। চারিদিকে আলো, ফুল, হইচই, সবই জমজমাট। কিন্তু আমার চোখ শুধু এক জায়গায় আটকে। আনিকা লাল সোনালি শাড়ি পরেছে, মাথায় ঘোমটা। দেখে চোখ সরানো যাচ্ছে না। একটু পর কাজী সাহেব এসে আমাদের বিয়ে পড়িয়ে দিলেন। আর আনিকা সারা জীবনের জন্য আমার হয়ে গেল। রাত 12টা। ঘরটা ফুলে ভরা। মৃদু গোলাপের গন্ধ, হালকা আলো। বিছানার ওপর লাল সাদা গোলাপ পাপড়ি। মোমবাতির মতো আলো পুরো ঘর জুড়ে নরম উষ্ণতা ছড়াচ্ছে। আমি দরজায় দাঁড়িয়ে আছি, আর আমার সামনে মুখ ঘোমটা দিয়ে বসে আছে আনিকা। আমি ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করলাম। আনিকা খুব আস্তে করে বলল, এভাবে চোরের মতো দাঁড়িয়ে আছেন কেন? না মানে একটু নার্ভাস লাগছে। নার্ভাস আপনি? বিশ্বাস হচ্ছে না? আমি ধীরে ধীরে ওর কাছে গিয়ে বিছানায় বসলাম। ওর হাতটা ঘোমটার ভেতর থেকে বের হয়েছিল। আমি সেটা খুব আস্তে করে হাতে নিলাম। আনিকা লজ্জায় মাথা নিচু করে ফেলল। জানো আনিকা, এই বিয়েটা আমার কাছে শুধু ফর্মাল কিছু নয়। তোমার আসল রূপ, তোমার হাসির, রাগ, তর্ক, ফাজলামি সব কিছু ধীরে ধীরে আমার জীবনের অংশ হয়ে গেছে। তাই নাকি? তাহলে এতদিনের ফ্ল্যাটিং সত্যি ছিল? আমি ওর হাতটা আরেকটু শক্ত করে ধরলাম। একদম সত্যি। আর আজ থেকে তোমাকে ভালো রাখার দায়িত্ব আমার। আনিকা মাথা তুলল।
আমার চোখের দিকে তাকালো। ওর চোখে লাজুক পানি জমেছে, কিন্তু ঠোঁটে নরম হাসি। আমিও না আপনাকে খুব থেমে গেলে কেন? বলো। ভালোবাসি। বলতে এত দেরি করলে কেন? আগে বললে তো আপনার দাম বেড়ে যেত। দুজনেই হেসে ফেললাম। ঘরের আলো আরও নরম লাগছিল। বাইরে পুরো বাড়ি চুপচাপ, কেবল আমাদের দুজনের হৃদস্পন্দন যেন শোনা যাচ্ছিল। আমি ধীরে ঘোমটাটা সরিয়ে দিলাম। আনিকা চোখ বন্ধ করল, মুখে লজ্জার লাল আভা। আমি ওর কপালে খুব আস্তে একটা চুমু দিলাম। সেই মুহূর্তে আমাদের মাঝে যেন সব দূরত্ব ভেঙে গেল। আজ থেকে আপনি শুধু আমার স্বামী নন, আমার বেস্ট ফ্রেন্ডও হবেন। আর তুমি হবে আমার ফাজিল আদুরে বউ, আর সারা জীবনের ঝামেলা। আনিকা হাসল। সেই হাসি দেখে আমি বুঝলাম আমাদের গল্প এখান থেকেই শুরু। এভাবেই রাতটা ধীরে ধীরে ভালোবাসা, হাসি, লাজুক মুহূর্তে ভরে উঠল। শেষ পর্যন্ত ভালোবাসাই জিতে যায়। ভুল বোঝাবুঝি, দূরত্ব আর না বলা হাজার কথার পরেও যখন দুটো হৃদয় এক হয়ে যায়, তখন বুঝতে হয় এই সম্পর্কটা শুধু কাকতালীয় নয়, এটা ছিল ভাগ্যের লেখা। হয়তো ভালোবাসা এমনই, চেনা মানুষটাই একদিন অচেনা অনুভূতিতে হৃদয় ভরে দেয়। গল্পটা যদি আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে জানিয়ে দেন। আপনার মতামত কমেন্টে লিখে জানান গল্পের কোন মুহূর্তটা আপনার সবচেয়ে ভালো লেগেছে। আর এমন আরও রোমান্টিক লাভ স্টোরি শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর বেল আইকনটি চাপতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক ভালোবাসার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, ভালোবাসায় থাকুন।